ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজুক। ভয়ঙ্কর ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, বড় কম্পনে ঢাকা চট্টগ্রামের বেশিরভাগ ভবন ধসে পড়ার শঙ্কা। 2 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা, শাহজালালে ইউনুস শেরিং সংক্ষিপ্ত বৈঠক, সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। আসন ছাড় নিয়ে বিএনপির সঙ্গে মিত্রদের দর কষাকষিতে প্রতীক নিয়ে দুশ্চিন্তা। ধানের শীষ ছাড়া জয় ছিনিয়ে আনার সক্ষমতা যাচাইয়ে জোর, চলতি সপ্তাহে সমঝোতার আশা। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরের তেলেসমাতি চুরির 20 দিন পর ভাঙা ভোল্টেই ফিরল কিছু অস্ত্র, ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুন নিয়ে এখনও প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। আমার মরা ছাড়া কোনো উপায় নাই। ভিসা থাকার পরও 3 মাসে সৌদি আরব যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। বিএমইটির বহির্গমন ছাড়পত্র জটিলতাকে দুষছেন ভুক্তভোগীরা, শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। সকালে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শনে যান রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। ভূমিকম্পের পরদিনও মানুষের আতঙ্ক পুরোপুরি কাটেনি। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে যান রাজুক চেয়ারম্যান। এক ভবনের মালিককে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য 7 দিনের সময় বেঁধে দেন তিনি। নির্ধারিত সময়ে কাগজপত্র না দেখাতে পারলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন রাজুক চেয়ারম্যান। তিনি আরও জানান, পুরান ঢাকা ছাড়াও রাজধানীর যেসব ভবন নিয়ম না মেনে নির্মিত হয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভূমিকম্পের পর নয়, বরং এসব অভিযানে রাজুক দীর্ঘদিন ধরেই কাজ করছে। ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে। তারা 7 দিনের সময় নিচ্ছে, বলছে বাড়ির মালিক লুকায় আছে, যে মহিলা আছে ওনাকে বলছি, উনি বলছে আমার 7 দিন সময় লাগবে, ব্যাংকে আছে। আপনি কালেক্ট করেন, 7 দিনের মধ্যে জমা দেন, নাহলে এই বিল্ডিংটা আমি বন্ধ করে দেবো। এইটাই শুধু না, আমি অনেক বিল্ডিংয়ে দেখবেন বলে যাব যে এগুলো যদি 7 দিন বা 10 দিনের মধ্যে রেকটিফাই না করে, তাহলে আমি কিন্তু এই বিল্ডিংগুলো কাজ বন্ধ করে দেবো। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে, এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা। এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার সমন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকের ভূমিকম্পে এই নিহত যেরকম হয়েছে, তার পাশাপাশি আহতের সংখ্যাও কিন্তু প্রায় 2 শতাধিকের বেশি। পাশাপাশি এই ভূমিকম্পে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়, অর্থাৎ রাজধানীতেই প্রায় 22টির মতো ভবন, বিভিন্ন এলাকায় এই ভবনগুলো কিন্তু হেলে গিয়েছে। অর্থাৎ এক ভবনের সাথে আরেকটি ভবন লেগে গিয়েছে, যেটি এই ভূমিকম্পের আগে ছিল না। পাশাপাশি বেশ কিছু ভবনে আমরা দেখেছি সামান্য চিট ধরেছে, সামান্য ফেটেও গিয়েছে। তো সকাল থেকে আজকে এই ভবনগুলো নিয়ে আমরা কাজ করছি। তো বেশ কয়েকটি ভবনে আমরা গিয়েছি। এই ভবন মালিকগুলো আমাদেরকে যেটি জানিয়েছেন, এটি শোনার পরে আসলে আমরা একটু বিস্মিত হয়েছি। কেননা তারা বলছেন যে এই ফাটল নাকি আগে থেকেই ছিল, অর্থাৎ ভূমিকম্পের আগে থেকেই এই ভবনগুলো হেলেই ছিল। পাশাপাশি 2-1 জন এরকমভাবে বলেছেন যে সামান্য একটি ফাটল থাকলেও কালকে যখন ভূমিকম্প হয় এবং তার পরপর যে ফাটলটি ছিল, সেই ফাটলের সংখ্যা বা পরিমাণটা আর একটু বেড়ে গিয়েছে। পাশাপাশি এমনও ভবন মালিক আছেন যিনি আমাদেরকে বলেছেন যে যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অতএব পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা 2-1 জন ভালো ইঞ্জিনিয়ারকে ডেকে নিয়ে এসে ভবনটিকে দেখাবেন, এবং যদি সেই ইঞ্জিনিয়ার তাদেরকে বলে যে এই ভবনে আসলে অনিরাপদ, তাহলে তারা পরবর্তী পদক্ষেপ নেবে, এবং যদি বলে যে না এই ভবনটি নিরাপদ নয়, তাহলেও তারা পরবর্তী পদক্ষেপ হিসেবে যে ভবনে ভাড়াটিয়া রয়েছেন সেখানে শেষেভাবেই তারা উপস্থিত থাকবে। তবে কালকের এই ঘটনাস্থলে আমরা রয়েছি, অর্থাৎ যে ঘটনায় পুরান ঢাকার একটা ভবন থেকে যে রেলিং পরে 3 জনের মৃত্যু হয়েছিল স্পটেই, সেই ভবনের আশেপাশে কিন্তু এখনো মানুষের জটলা রয়েছে, মানুষের মধ্যে যেরকম আতঙ্ক রয়েছে, পাশাপাশি বিশেষ করে পুরান ঢাকার মধ্যেই যে ভবনগুলো রয়েছে সেই ভবন যে অনিরাপদ, এটি কিন্তু সাধারণ মানুষ এই এলাকায় যারা বসবাস করছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে অনেক চাপা রাস্তা, পাশাপাশি এত ঘিঞ্জি এলাকার মধ্যে এ ধরনের দুর্ঘটনা কিন্তু বারে বারেই হতে পারে, এমন শঙ্কাও কিন্তু তাদের মধ্যে রয়েছে। কিছুক্ষণ আগেই এই যে গতকালকে মারা গিয়েছেন এই ভবনের রেলিং পরে,
সেখানে রাজুকের চেয়ারম্যান উপস্থিত হন। তিনি আমাদেরকে যেটি জানালেন যে এই ভবনের যে নকশা দেখার জন্য ভবন মালিককে 7 দিন সময় দেওয়া হয়েছে, কেননা ভবন মালিক পলাতক রয়েছেন, তাকে 7 দিন সময় দেওয়া হয়েছে। যদি 7 দিনের মধ্যে তিনি ডিজাইন না দেখাতে পারেন তাহলে হয়তো পরবর্তী ব্যবস্থা তারা রাজুকের পক্ষ থেকে নেবেন। এর বাইরেও রাজধানীতে রাজুকের নিয়ম না মেনে যে সকল ভবন তৈরি হয়েছে সেই সকল ভবনের যে তাদের যে পরিকল্পনা, কার্য পরিকল্পনা, সেটি কিন্তু চলমান থাকবে বলেও রাজুকের চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই ভূমিকম্পের পরবর্তী যে অবস্থা, সেখান থেকে সবশেষ। পুরান ঢাকা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ। এদিকে ভূমিকম্পে পুরান ঢাকায় রেলিং ভেঙে নিহত বাবা ছেলের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের পারিবারিক কবরস্থানে। এর আগে সকাল 9টার দিকে সদর উপজেলার আসসুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন সামাজিক রাজনৈতিক সংগঠনের সদস্য সহ সর্বস্তরের মানুষ। ভোরে বাবা ছেলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ব্যবসার সুবাদে পুরান ঢাকায় স্ত্রী সন্তানদের সঙ্গে থাকতেন আব্দুর রহিম। শুক্রবার সকালে ছেলে রিমনকে সঙ্গে নিয়ে বাজার করতে গেলে ভূমিকম্পে ইটের রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রাজধানীতে ভূমিকম্পে নিহত সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থী রাফিউলের মরদেহ গ্রামের বাড়ি বগুড়ায় এসে পৌঁছেছে। সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, চলে যাচ্ছি তার কাছে। বাসার ছাদের রেলিং ভেঙে পড়ে যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম নিহত হয়েছেন। তার বাড়ি কিন্তু বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় এবং এখন থেকে 30 মিনিট আগে কিন্তু আসলে মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে কিন্তু রাফিউলের যে মরদেহ সেটি কিন্তু এই শহরের সূত্রাপুর এলাকায় বগুড়ায় তার নিজ বাড়িতে এসে কিন্তু তার মরদেহটি পৌঁছেছে এবং এর পরপরই কিন্তু আসলে লাশবাহী যে ভ্যানে রাফিউলের মরদেহ রাখা আছে সেই মরদেহ দেখতে কিন্তু আসলে স্বজনরা এখানে ভিড় করছেন এবং আমরা দেখেছি যে যেই স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং এর পাশাপাশি কিন্তু আশপাশে যারা প্রতিবেশী এবং রাফিউলের যারা স্কুল কলেজের বন্ধুরা ছিলেন তারাও এখানে এসে ভিড় করছেন এই যে রাফিউলের মরদেহটি শেষবারের মতো দেখতে। এবং পরিবারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকে জোহরের নামাজের পরে আসলে রাফিউলের নামাজের যে জানাজা, দ্বিতীয় জানাজা, সেটি কিন্তু বগুড়া শহরের কেন্দ্রীয় সূত্রাপুর যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে এবং এর পরপরই কিন্তু আসলে পারিবারিক যে গোরস্থান রয়েছে শহরে রাফিউলের সেখানে কিন্তু তাকে দাফন করা হবে। এবং রাফিউলের মা, যিনি গতকালকে আসলে ভূমিকম্পে আহত হয়েছেন, নুসরাত, তিনি কিন্তু এখন পর্যন্ত জানেন না যে রাফিউল সেই গতকালকের দুর্ঘটনায় মারা গিয়েছেন। অর্থাৎ তিনি কিন্তু আহত অবস্থায় আজকে তাকে সকালে রাফিউলের মরদেহের সঙ্গে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে পরিবারের স্বজনরা নিয়ে এসেছেন এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত তিনি আসলে জানেন না যে তার সন্তান আসলে মারা গিয়েছেন। এবং এই যে রাফিউল মারা গিয়েছেন, তিনি কিন্তু বগুড়া আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ থেকে 2021 সালে এসএসসি এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে 2023 সালে এইচএসসি পরীক্ষায় দিয়ে কিন্তু আসলে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। এবং স্থানীয়রা বলছেন যে ছোট থেকে আসলে নম্র, ভদ্র এবং মেধাবী স্বভাবের ছিল রাফিউল। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। এক ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। ভূমিকম্পের এই উৎপত্তিস্থলকে সাবডাকশন জোন হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ইন্দো বার্মা সাবডাকশন জোন ও ডাউকি চ্যুতি, এই দুই শক্তিশালী উৎসের কারণে বাংলাদেশ বহুদিন ধরেই রয়েছে বড় ধরনের ঝুঁকিতে। তার উপর রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প অসহনশীল ভবনগুলো বিপর্যয়ের শঙ্কা আরও বাড়িয়েছে। 21 নভেম্বর বেলা 10টা 38 মিনিট 5.7 মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দেয় পুরো দেশকে। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, অর্থাৎ রাজধানীর বেশ কাছে। আর এটাই শঙ্কার অন্যতম বড় কারণ। আবারও তাই প্রশ্ন, এমন বড় ধরনের ভূমিকম্পের পর কতটা নিরাপদ বাংলাদেশ? দেশে ভূমিকম্পের উৎস মূলত দুটি। একটি পূর্বে অবস্থিত ইন্দো বার্মা সাবডাকশন জোন, অন্যটি উত্তরের ডাউকি চ্যুতি। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সাবডাকশন জোন। এবারের উৎপত্তিস্থল অর্থাৎ নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগস্থলে মাঝামাঝি অবস্থিত।
ভূতত্ত্ববিদরা বলছেন বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে বিশ্বে সাধারণত যে সকল ভৌগোলিক কাঠামো থাকে বাংলাদেশও তার বাইরে নয়। সেজন্যই উত্তর এবং পূর্বাঞ্চলের টেকটনিক প্লেটের কম্পন প্রভাব ফেলে সারা দেশে। একদিকে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ হচ্ছে উত্তর দিকে, এটা একটা প্লেট বাউন্ডারি। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ তার পূর্ব পাশে যে বার্মিস যে প্লেটটা আছে সেটার সাথেও তার একটা সংঘর্ষ হচ্ছে। গবেষণা অনুযায়ী এই সাবডাকশন জোনে প্রায় 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে। আর এই শক্তি উন্মুক্ত হলে আরও বড় ধরনের কম্পনের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা তাই এই 5.7 মাত্রার কম্পনকে বড় বিপদের আগাম বার্তা হিসেবে দেখছেন। সাবডাকশন জোন ওটাকেই আমরা বলি যেখানে একটা প্লেট আর একটা প্লেটের নিচে তলিয়ে যায়। পৃথিবীর যে কোনো সাবডাকশন জোনের ভূমিকম্প হচ্ছে নটোরিয়াস, যেটা আমাদের এখানে বিরাজ করছে। বিপুল পরিমাণ যে শক্তি 8.2 থেকে 9 মাত্রা শক্তি যেটা জমা হয়েছে সেটার ক্ষুদ্রতম একটা শক্তি আজকে বের হলো। তাহলে এই খুলে যাওয়ার ফলে তাহলে আরও যে শক্তি যেটা জমা হয়েছে সেইটা তাহলে সামনে নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে। এদিকে নগর পরিকল্পনাবিদরা বরাবরই বলে আসছেন রাজধানীর বেশিরভাগ ভবনের নেই পর্যাপ্ত ভূমিকম্প সহনশীলতা। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে এখানকার বেশিরভাগ ভবন। এরপরেই তালিকায় আছে বন্দর নগরী চট্টগ্রাম। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। বড় ধরনের ঝুঁকি এড়াতে তাই জোর দিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সচেতনতা ও প্রশিক্ষণের সঙ্গে নিয়মিত মহড়া আর সব ভবনে নিয়ম করে নিরাপত্তা তদারকি বাড়ানো ছাড়া উপায় নেই বলে মত সংশ্লিষ্টদের। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে 70 থেকে 80% ভবন ধসে পড়ার পাশাপাশি লক্ষাধিক প্রাণহানির শঙ্কা বিশেষজ্ঞদের। বিশেষ করে বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান এবং ইউরেনেশিয়ান টেকটনিক প্লেটের খুব কাছাকাছি হওয়ায় এখানে যেমন ভূমিকম্পের সংখ্যা বাড়িয়ে তুলছে, তেমনি বিল্ডিং কোড না মেনে ইচ্ছে মতো বহুতল ভবন নির্মাণ করায় 60 বর্গ মাইলের পুরো নগরী পড়েছে ঝুঁকির মধ্যে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার সকাল 10:38 হঠাৎ নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে ঘিরে থাকা বাংলাদেশ ইন্ডিয়ান, বার্মিজ ইন্ডিয়ান এবং বাংলাদেশ মিয়ানমার টেকটনিক প্লেট দীর্ঘদিন ধরে খুবই গতিশীল রয়েছে। এর বাইরে আরও একটি মাইনর টেকটনিক প্লেটের সুপ্ত অবস্থান রয়েছে চট্টগ্রাম নগরীর ভূগর্ভে। এই তিনটি টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে 2021 সাল থেকে এ পর্যন্ত 212 বার ভূকম্পন অনুভূত হয়েছে। একদিকে যেমন এই অঞ্চলে ভূকম্পনের হার ক্রমশ বেড়েছে, অন্যদিকে নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর এক ঝুঁকিপূর্ণ বহুতল ভবন। অনেকগুলি ভবন প্রায় 50-100 বছরের বয়স হয়ে গেছে। সেই ভবনগুলো কিন্তু অ্যারাউন্ড 75% এখন। নতুন ভবন হচ্ছে সেখানে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা ছাড়া তৈরি করতেছে। 75% বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেখানে প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোক মারা যাবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর তথ্য অনুযায়ী অধিকাংশ ভবন নির্মাণে যেমন বিল্ডিং কোড মানা হয়নি, তেমনি সমুদ্র উপকূলবর্তী হয় নির্মাণ সামগ্রীতে রয়ে গেছে জটিলতা। নির্মাণ সামগ্রী যে এটা কিউরিং সেক্ষেত্রে যদি সল্ট ওয়াটার যদি নির্মাণ সামগ্রীতে ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে ভবনের যে টেকসই নির্মাণ কার্যক্রমটা ব্যাহত হবে। সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ সরকারি তদারকি সংস্থাগুলোর অবহেলার কারণে নগরীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় ভূকম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার মত এই প্রকৌশলীর। যেগুলো রেট্রোফিটিং করে ঝুঁকিমুক্ত করা যায় সেটা করতে হবে, আর যেটা করা সম্ভব নয় টেকনিক্যালি সেগুলো ডেমোলিশ করে দিতে হবে। বাংলাদেশ ইন্ডিয়ান টেকটনিক প্লেটের কারণে 1918 সালে শ্রীমঙ্গলে অনুভূত হয়েছিল 7.6 মাত্রার ভূকম্পন। পরবর্তী 107 বছরে অনুভূত ভূকম্পনগুলো ছিল রিক্টার স্কেলে 3 থেকে 5.5 মাত্রার মধ্যে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
সকাল 8:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়, যেখানে প্রধানমন্ত্রী তোপ গেয়ে শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর 1টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার ভুটানের এই নেতার সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরপর বিকেল 3টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার একান্ত বৈঠক হবে। ভোটের প্রস্তুতিতে বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায় যুগপৎ আন্দোলনের শরিক এবং আসন সমঝোতায় আগ্রহী দলগুলো। এরই মধ্যে দলটির হাইকমান্ডের কাছে প্রত্যাশার কথা জানিয়েছে দলগুলো। তবে আরপিও সংশোধনীর পর দলগুলোর ধানের শীষ নিয়ে নির্বাচনের পথ বন্ধ হওয়ায় চিন্তায় পড়েছে বিএনপি। ছাড় দেয়া আসনগুলোতে জয় নিশ্চিতে কার্যকর পথ খোঁজার কথা বলছে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। হাসান ওয়ালির প্রতিবেদন। অনেকদিন পর পুরনো চেহারায় ফিরছে ভোটের মাঠ। তফসিল ঘোষণার আগেই মাঠে নেমেছে বেশিরভাগ দল। নানান প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দোরগোড়ায় যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। রাজনীতিতে সরব থাকলেও ভোটের মাঠে কিছুটা পিছিয়ে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো। যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী। 237 আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর বাকি 63 আসন নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিএনপি তরফ থেকে ঘোষণা আছে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা এবং ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে নির্বাচন ও সরকার গঠনের। এসব দলের সঙ্গে একাধিক বৈঠকও করেছে বিএনপি। তবে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার সুযোগ বন্ধ হওয়ার পরই জটিল হয়েছে সমীকরণ। 8 দলের জোট গণতন্ত্র মঞ্চের তরফ থেকে 40টি আসন চাওয়া হয়েছে বিএনপির কাছে। একইভাবে প্রত্যাশা জানিয়েছে 12 দলীয় জোট, জমিয়ত, গণ অধিকার সহ অন্যান্য দল। সময়টা আমরা খুব করছি। গণতন্ত্র মঞ্চভুক্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, চলতি সপ্তাহে নিশ্চিত হতে পারে আসন ভাগাভাগি। বিএনপি তারা যেহেতু 237টা আসনে তারা প্রার্থী তার একটা প্রাথমিক ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন আরপিওতে তারা যে বিধানটা রেখেছেন, হঠাৎ করে এক ধরনের চাপিয়ে দেওয়া আমাদের জন্য এখন একটা দিনও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তবে কিন্তু কালক্ষেপণ করবার কিন্তু কোনো সময় নেই। আমরা আশা করতে পারি আগামী 5-7 দিনের মধ্যে সমঝোতার জায়গায় আমরা আসতে পারবো। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী জমিয়তে উলামায়ে ইসলামও। অনেকগুলি আসনে আমাদের ডিমান্ড আছে। আসন সমঝোতার সিদ্ধান্তে আমরা উপনীত হলাম, কিন্তু যাদের সঙ্গে আমরা একমত হয়ে সমঝোতার কাঙ্ক্ষিত দ্বার প্রান্তে উপনীত হলাম, তারা যদি তাদের দলীয় নেতাকর্মীদেরকে, ভোটারদেরকে আমাদের সঙ্গে কাজ করার জন্য আন্তরিকতা প্রদর্শন না করে, তাহলে এটাকে তো আর সমঝোতা বলে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, শরিকদের আসন ছাড়তে দ্বিধা না থাকলেও জয় ছিনিয়ে আনার সক্ষমতা নিয়েই মূল ভাবনা। আমরা তো ছাড় দিতে রাজি আছি, তারা সেই মার্কা দিয়ে জনগণের ভোট আদায় করে আসতে পারবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে একটু সন্দেহ আছে। যদি তারা ধানের শীষটা নিতে পারত, তাহলে আমার দলকে আমি নামাইতে পারতাম। আর ধানের শীষটা না নিয়ে যদি অন্য মার্কায় নেয়, তা আমার ধানের শীষের ভোটার বা কর্মী তাদের জোর করে মাঠে নামানো তো আমার জন্য খুব কষ্ট। তাদেরকে যথোপযুক্ত সম্মান করতে আমাদের আপত্তি নেই, কিন্তু এটা কার্যকর করার ক্ষেত্রে আমাদেরকে একসঙ্গে বসেই ভাবতে হবে কোন পদ্ধতিতে করা যায়। ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণার পরই শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক প্রচারণা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে ইসি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। অবশেষে বরফ গলল সম্পর্কের। ওভাল অফিসে ট্রাম্প মামদানি বৈঠক। নিউ ইয়র্কের সমস্যা তুলে ধরে উদ্বেগ নবনির্বাচিত মেয়রের। সহযোগিতার আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। একটা উদারপন্থী গণতান্ত্রিক দল, আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে, তাহলে সকল শ্রেণী, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা যায়। আর যদি সেটা না থাকে, তাহলে কারোরই অধিকার প্রতিষ্ঠিত করা যায় না। আমরা 15-16 বছর ধরে দেখেছি যে ফ্যাসিস্ট হাসিনা কি করে এইভাবে
প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনাদের নিশ্চয়ই সকলের মনে থাকবে খুতবা কি হবে তাও কাগজে লিখে পাঠাতে, ঠিক না? এখন এই যদি অবস্থা হয় এবং তারপরে আবার দাবি করে যে তারা ইসলামের পক্ষে কাজ করেছে, এবং আরো দুঃখ হয় তখন যখন দেখি আমাদের দেশেরই কিছু আলেম উলেমারা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি মাতা, কওমি জননী তাকে আপনার উপাধি দিচ্ছে। এগুলো আমার কাছে প্রশ্ন, এগুলো আমার কোশ্চেন্স। আমি আশা করি যে আমি হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে পাবো, এটা আশা করি। যাই হোক, আমি এখন কাজের কথায় আসি। আপনারা এই 15-16 বছর দেখেছেন কিভাবে একটা ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে। সবখানে সে তার নিজের লোক, তার দলের লোক, তার নিজের লোককে বসানোর চেষ্টা করেছে। এই বসানোর চেষ্টা করতে গিয়ে আপনার গোটা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলামিক ফাউন্ডেশন তো একটা প্রতিষ্ঠান, সবচেয়ে মর্যাদাশীল ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। তো সেখানে যদি আপনার দলীয় লোককে বসানো হয়, পার্টিজান লোককে বসানো হয়, যারা বাইরে ইসলামের কথা বলবে কিন্তু মুখে ইসলাম বিশ্বাসী করে না, তাহলে তো সেটা সঠিকভাবে চলবে না, তাই না? আপনি সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এ যেন সিনেমাকেও হার মানানোর গল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ট্রং ভোল্টের তালা ভেঙে অস্ত্র চুরির 20 দিনের মাথায় ওই ভোল্টেই মিলল বেশ কিছু অস্ত্র। কিভাবে অস্ত্র গায়েব হলো, আবার কিভাবেই একই ভোল্টে ফিরে এলো, তা নিয়ে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। যদিও আগুন লাগার পর গঠিত তদন্ত কমিটি 33 দিন পরও রিপোর্ট দিতে পারেনি। SL মামুন ও রতন মজুমদারকে সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় 1 মাস পেরিয়েছে। এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো, আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ। 19 নভেম্বর সন্ধ্যা, বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি। ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজার লিস্ট করে এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি, না কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেক্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল, নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টা পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানে জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে
এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুড়ে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্নের জন্ম দেয়। এমনকি সিভিল এভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য, স্ট্রং হোলটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বহির্গমন ছাড়পত্র জটিলতায় আবারও সংকুচিত হয়ে যেতে পারে সৌদি আরবের শ্রম বাজার, এমন শঙ্কা জানিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন, বিএমইটির নতুন নিয়মের জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। রাজনৈতিক সরকার ছাড়া সমাধানের পথ দেখছেন না অভিবাসন বিশেষজ্ঞরা। তবে এ ব্যাপারে বিএমইটির বক্তব্য পাওয়া যায়নি। সাইফুল ইসলামের রিপোর্ট। সিলেটের বাসিন্দা মামুন মিয়া বিএমইটিতে দাঁড়িয়ে জানাচ্ছিলেন শ্রমিক হিসেবে সৌদি যেতে কতটা বাধার মুখে পড়েছেন তিনি। 3 মাস ভিসা মেয়াদের মধ্যে পার হয়েছে 2 মাস। বাকি সময়ে বিএমইটি থেকে ছাড়পত্র পাবেন কিনা তা নিয়ে বাড়ছে শঙ্কা। বিএমইটি ম্যান পাওয়ার না হয় তাহলে আমি তো মরবো, আমার ফ্যামিলি কি হবে আমি নিজেও জানি না স্যার। শুধু মামুন নয়, এমন ভুক্তভোগী অনেকে, যাদের কেউ ভিটে মাটি বন্ধক রেখে বা ঋণ নিয়ে প্রবাসে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, অথচ শেষ সময় এসে মিলছে না বহির্গমন ছাড়পত্র। ম্যান পাওয়ারটা না আসার কারণে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। অলরেডি আমার জবটাও ছেড়ে দিয়েছে, আমি বেকার ঢাকাতে বসে আছি, এখন আমি নিজেই চলতে পারতেছি না। জায়গাটা বিক্রি করে দিছি, এরপরে আরো কিছু টাকা সুদেও আনতে হয়েছে, আনিয়া টাকা টুকা জমা দিয়ে ভিসা বাইর করছি। আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে, কিন্তু ভিসার মেইন পাওয়ার হচ্ছে না। আগে কোনো একটি কোম্পানিতে কাজ করতে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন কোনো জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি থেকে, সত্ত্বায়ন নিতে হবে সৌদি দূতাবাস থেকে। 5-এর অধিক হইলে তোমরা চেম্বার অফ কমার্স এবং এম্বাসি অ্যাটেস্ট করে আনো। তো এখন একটা প্যাসেঞ্জার সৌদিয়ান থাকে এম্বাসি থেকে 2000-2500 কিলো দূরে, সে তো এম্বাসি অ্যাটেনশন করতে আসবে না একটা ভিসার জন্য। একটা ভিসার মেয়াদ হচ্ছে 90 দিন। প্রত্যেকটা এজেন্সিতেই পাসপোর্ট আছে, যে ভিসাগুলো সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে, কিন্তু বহির্গমন ছাড়পত্রের জন্য আমরা ট্রেন করতে পারছি না। বিএমইটির তথ্য, গেল বছর সৌদি গেছেন 6,28,564 জন শ্রমিক। সেখানে এবছর নভেম্বর শেষ হওয়ার আগেই এ সংখ্যা দাঁড়িয়েছে 6,45,895 জনে। রিক্রুটিং এজেন্সি মালিকদের দাবি, নানান রকম জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে এই বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। 1 থেকে 5-এর দায়িত্ব তো আমি নিচ্ছি, তাহলে আমি 6 থেকে 24-এর দায়িত্ব আমি নিচ্ছি। তা আপনি 6 থেকে 24-এর মধ্যে এম্বার্গো দেওয়াটা এটা একটা হাস্যকর বিষয়। কিছু বিষয় আমাদের বাংলাদেশের জন্য ইস্যু করেন, কিছু পাকিস্তান, কিছু ইন্ডিয়া, কিছু নেপাল, বাকি 3টা দেশ থেকে কর্মী চলে দিয়ে অলরেডি কাজ করতেছে। আর আমার কর্মীটা এখনো অনিশ্চয়তার মধ্যে সে যেতে পারবে কিনা। কোণঠাসা করতে 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 এটা বন্ধের উপক্রম করে ফেলেছে। ওই যে অমুক আইন তমুক আইন, এইটা আমি ওইভাবে দেখি না, আমি দেখি এটা একটা চক্রান্ত। 2034 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এজন্য স্টেডিয়াম সহ অবকাঠামো নির্মাণে দেশটিতে বাড়ছে ভিনদেশি শ্রমিকদের চাহিদা। এমন বাস্তবতায় দ্রুত সময়ে ভিসা জটিলতা দূর করতে না পারলে অন্য দেশ সৌদি বাজার দখলে নিবে বলে যুক্তি অভিবাসন বিশেষজ্ঞদের। এখন কেন করা করি, কারণ এখন এটার সাথে রাজনীতিটা যুক্ত হয়েছে। কাজে এই প্রবলেমগুলোর সমাধান কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারের ভিসা জটিলতা দূর করতে বিএমইটির কোনো উদ্যোগ আছে কিনা তা জানতে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুইজন। নিউ ইয়র্কের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আইসিইস সহ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ জানান নবনির্বাচিত মেয়র। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে 508 রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন মুমিনুল হক, 50 করেছেন মুশফিক। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। 509 রানের বিশাল একটা টার্গেট কিন্তু আয়ারল্যান্ডের সামনে ছুড়ে দিয়েছে বাংলাদেশ, যেটা এই প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ডের জন্য খুব কঠিন, বিশেষ করে এই মিরপুরের উইকেটে। যেহেতু আজকে চতুর্থ দিনের খেলা চলছে, যেহেতু স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে ম্যাকব্রেইনও খুব ভালো বল করেছে। আজকে স্পিনারদের একটা আলাদা আধিপত্য থাকবে বাংলাদেশে, স্পিনাররা ভালো করেছে। বাংলাদেশ চাইবে যে আজকের দিনের মধ্যেই খেলাটা শেষ করে নিতে, তবে পল স্টার্লিং এবং বলবার্ন বা জিনিসটা পল স্টার্লিংরা কিন্তু খুব ভালো শুরু করেছেন। এখন তারা উইকেটে টিকে থাকার লড়াই করছেন, কারণ তারা প্রথম দিন থেকেই বলেছেন যে তারা পঞ্চম দিন পর্যন্ত খেলতে চান। সেই খেলার জন্যই কিন্তু তারা নিজেদের ওইভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সেটা কতক্ষণ পারবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এর আগে কিন্তু সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মুমিনুল হক আউট হওয়ার পরেই কিন্তু 53 রানে থাকা অবস্থায় মুশফিকুর রহিম তখনই কিন্তু আসলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ডিক্লেয়ারের ঘোষণা করে, আর যেই ডিক্লেয়ারের কারণে কিন্তু 509 রানের একটা টার্গেট আয়ারল্যান্ডের সামনে দাঁড়ায়। আর কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল যে হয়তোবা মুশফিক আরও কিছুক্ষণ ব্যাটিং করবেন, অন্তত আজকের দিনটা পুরো ব্যাটিং করবেন। ব্যাটিং করার পর তিনি যদি এই ইনিংসে একটা সেঞ্চুরি দেখা পেয়ে যান, তাহলে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে, যে কিনা 100তম টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়তে পারতেন, কিন্তু সেই সুযোগটা হয়নি। বাংলাদেশ হয়তোবা অন্য পরিকল্পনা করেছে, তারা চাইছে যে 4 দিনের মধ্যেই যাতে আজকের দিনের মধ্যেই খেলাটা শেষ করে নেয়ার। সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু আসলে এখন পর্যন্ত মিরপুর টেস্টে যে বাংলাদেশ জয় পাবে তার বলাই যায় এক প্রকার। তারপরও এটা ক্রিকেট, যে কোনো কিছুই ঘটতে পারে। সেই যে পর্যন্ত কিন্তু বাংলাদেশকে আসলে অপেক্ষা করতে হবে। আমরা জানি যে আজকে বাংলাদেশের স্পিনারদের একটু আধিপত্য থাকবে, বাংলাদেশের স্পিনাররা চাইবে যত দ্রুত সম্ভব তাদেরকে ফিরিয়ে দিতে। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে রাজুক। ভয়ঙ্কর ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, বড় কম্পনে ঢাকা চট্টগ্রামের বেশিরভাগ ভবন ধসে পড়ার শঙ্কা। 2 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা। শাহজালালে ইউনুস শেরিং সংক্ষিপ্ত বৈঠক। সাভার স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। এবং আসন ছাড় নিয়ে বিএনপির সঙ্গে মিত্রদের দর কষাকষিতে প্রতীক নিয়ে দুশ্চিন্তা। ধানের শীষ ছাড়া জয় ছিনিয়ে আনার সক্ষমতা যাচাইয়ে জোর। চলতি সপ্তাহে সমঝোতার আশা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন এসএম ইকবাল। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।